এএফসি উইমেন্স এশিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৮টায় নর্থ কোরিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশের নারীরা। ফাহিম, এই ম্যাচটি ঘিরে কতটা এক্সাইটমেন্ট কাজ করছে? ওয়েল, নর্থ কোরিয়া এশিয়ার বর্তমানে সেকেন্ড বেস্ট টিম। আমি যদি ফিফা র্যাঙ্কিং এর কথা বলি, এক্সাইটমেন্টের থেকে না ভয় বেশি কাজ করতেছে, ঠিক আছে? কারণ আমি যদি চিন্তা করি, চীনের বিপক্ষে আমাদের একটা ভয় ছিল, 9বারের চ্যাম্পিয়ন। নর্থ কোরিয়াকে যদি চিন্তা করি, তারাও 3বারের চ্যাম্পিয়ন। কিন্তু বর্তমান সময়ের প্রেক্ষিতে যদি আমি চিন্তা করি, নর্থ কোরিয়া ইজ আ ভেরি ভেরি স্ট্রং অপোনেন্ট, এবং আমি এক্সাইটমেন্টের থেকে বলবো ভয়ে আমি পার্সোনালি বেশি আছি। কিন্তু চীনের র্যাঙ্কিং এর থেকেও নর্থ কোরিয়ার ওয়ার্ল্ড র্যাঙ্কিং কিন্তু আরো অনেক কম। নর্থ কোরিয়া বর্তমানে ওয়ার্ল্ডের 9 নম্বর দল এবং তারা 3বারের এশিয়ান চ্যাম্পিয়ন। চীনের থেকে নর্থ কোরিয়ার ডিফারেন্সটা কি হতে পারে বলে মনে হয়? চীন দেখলাম একটু বেশি ফিজিক্যাল, একটু বেশি লং বলে খেলা ট্রাই করে, লং রেঞ্জ থেকে শুট করা ট্রাই করেছে। নর্থ কোরিয়ার প্লেইং স্টাইলটা কি একটু যদি বলতেন। ওয়েল, ফার্স্ট অফ অল, নর্থ কোরিয়া 3বারের চ্যাম্পিয়ন দেখে আপনি হয়তো তাদেরকে খুব বেশি একটা দুর্বল ভাবতে পারবেন না। কেন বলতেছি? কারণ নর্থ কোরিয়ার এটা গোল্ডেন জেনারেশন যাচ্ছে। তারা তাদের পিক টাইমটা এই জেনারেশনের হাতে ধরেই পাবে আমার বিশ্বাস। কারণ এই টিমটা না বেশ ভার্সেটাইল। আমি যদি বলি, তারা যেমন বেশ ট্রানজিশনেও খেলতে পারে ভালোভাবে, তারা প্রেসিংয়েও বেশ ভালো। এখন চীনের কথা যেহেতু বলতেছিলেন, চীনের হাইট অ্যাডভান্টেজটা ছিল বেশ ভালো মতো। বাট নর্থ কোরিয়ার হাইট অতটা খারাপ না, বাট দেখা যাচ্ছে যে তাদের হাইট মেইন প্রায়োরিটি না। সো তারা টেকনিক্যাল ফুটবলে বিশ্বাস করে, তারা পাসিং ফুটবলে বিশ্বাস করে। তারা যখন কালেকটিভলি প্রেস করে, অপোনেন্টের জন্য সেটা কিন্তু আসলে ফেস করাটা মুশকিল হয়ে যায়। সো এই টিম বেশ অ্যাগ্রেসিভ, ফিজিক্যালও বটে, এবং তাদের টেকনিক্যাল অ্যাবিলিটি বেশ ভালো আমার কাছে যেটা মনে হয়। রাইট, আমরা উজবেকিস্তানের বিপক্ষে নর্থ কোরিয়ার প্রথম ম্যাচটা যদি একটু অ্যানালাইজ করি, সেখানে দেখলাম যে এই দলটা 4-4-2-তে ওয়াইড অ্যাটাকিং ওয়েতে খেলছে। তারা উজবেকিস্তানকে একদম চেপে ধরেছিল। এই নর্থ কোরিয়ার হয়ে ইউ জং মিয়ং হ্যাট্রিক করেছে, যেহেতু দুটি পেনাল্টি পেয়েছিল। তাদের প্লেইং স্টাইলটা নিয়ে কি বলবেন? বাংলাদেশের এখানে কি কি কাজ করা থাকতে পারে? ওয়েল, মিয়ং এর নাম যেহেতু বললেন, ও এই টিমের ইঞ্জিন। যদিও সে হ্যাট্রিক করেছে, বাট তার দুটা কিন্তু এসেছে পেনাল্টি থেকে। তবু আমি তাকে কেন ইঞ্জিন বলতেছি বা ডেঞ্জারাস তাকে কেন বলতেছি, কারণ সে মিডফিল্ড থেকে, আমরা জানি যেহেতু 4-4-2-তে যারা খেলে নর্থ কোরিয়া, তো তাদের একজন স্ট্রাইকারের পেছনে এমন একজন খেলোয়াড় দরকার হয় যে ডিফ্লেকশনগুলো থেকে আসলে কিছু একটা করবে, শর্ট অ্যাটেম নিবে। সো ওই যে থার্ড অপশন হিসেবে স্কোরার পজিশনে মিয়ং কিন্তু চলে আসে। তো সেই জায়গাটাতে সে বেশ প্রমিনেন্ট। এছাড়াও তার মেইন কাজ প্লে মেক করা এবং পুরো টিমটাকে গুছিয়ে রাখা। তো সেই জায়গাটাতে সে টপ নচ। এবং উজবেকিস্তান ম্যাচের কথা যদি বলি, এই ম্যাচের যদি আমি অ্যানালাইজ করি, আসলে এখানে কিছুই থাকে না, কারণ একপাক্ষিক ম্যাচ ছিল। ট্রু। অলমোস্ট 80%-এর মতো পজিশন ছিল নর্থ কোরিয়ার কাছে। তারা 27-28টা শর্ট অ্যাটেম্প নিছে। ওপর দিকে উজবেকিস্তান মাত্র একটা শট নিছে পুরো ম্যাচ জুড়ে, সেটা অন টার্গেট হয়নি। সো আপনি চিন্তা করতে পারেন কিভাবে টুটি চেপে ধরেছিল উজবেকিস্তানের, সেটা তো আসলে কিছু বলার অপেক্ষা রাখে না। সো এই টিম যে কত যে টেকনিক্যালি শার্প, সেটা আসলে আপনি যতবার ভাবতে যাবেন আপনার মনে হবে যে মানে ভয়ের কারণ হবে। স্পেশালি যদি বলি, মডার্ন ফুলব্যাকরা যেভাবে দুই ফুলব্যাকের কথা যদি আমি চিন্তা করি, তাদের একজন ফুলব্যাক লেফট ব্যাক যিনি, তিনি গিয়ে ওভারল্যাপ করেন, এবং তিনি আরেকজন ইঞ্জিন অ্যাটাকের। তিনি বেশ ক্রসেস অ্যাটেম্প করে, কিংবা বেশ কিছু বল সে মাইনাস করে দেয়, যেন স্কোরিং চান্স ক্রিয়েট হয়। এবং যে রাইট ব্যাক থাকেন, সে গিয়ে আন্ডারল্যাপ পজিশনে গিয়ে মিডফিল্ডে একটু ইনভার্ট করে একটা সাপোর্ট প্রোভাইড করার চেষ্টা করেন। সো এই টিম প্রচন্ড ভার্সেটাইল। নর্থ কোরিয়ার কোচ রি সং হোক তিনি তিনি কিন্তু বাংলাদেশ দলকে মোটেও সমীহ করছেন না। তিনি কিন্তু বলছেন যে এই টিমটার মধ্যে অনেক পটেনশিয়াল আছে, তারা কিন্তু কুইক কাউন্টারে খেলে, তারা অনেক অ্যাটাকিং মাইন্ডেড একটা টিম। ঋতুপর্ণার কথা বলেছেন, দুর্দান্ত একজন প্লেয়ার। তারা কিন্তু বাংলাদেশ যে এই যে কুইক কাউন্টার করে, সেদিকে খেয়াল রেখে তাদের ডিফেন্স লাইনটা কিন্তু তারা ঠিক রাখার চেষ্টা করবে। আমি যদি একটু বাংলাদেশ নিয়ে চিন্তা করি, বাংলাদেশ দলটা আমি যদি একদম স্টার্টিং লাইন আপ থেকে যদি একটু শুরু করি, বাংলাদেশ প্রথম ম্যাচে চীনের বিপক্ষে 5-3-2 ফরমেশনে খেলেছিল। লং বল কাউন্টারে আমরা দেখেছি মোস্ট অফ দ্য টাইম। ডিফেন্ডিং থেকে লং বল থ্রু করা হয়েছিল ঋতুপর্ণা বা শামসুন্নাহারের জন্য, সেখান থেকে তারা ডিরেক্ট গোল পোস্টে শট নেওয়ার চেষ্টা করেছিল। অনেকবারই আমরা এরকম সুযোগ ক্রিয়েট করতে দেখেছি। গোল পোস্টে মিলি নাকি রূপনা চাকমা, সেই ব্যাপারে আমরা গতকালই আলাপ করেছিলাম। এখন কি মনে হয় একটা দিন পর যে গোল পোস্টের দায়িত্বে কে থাকতে পারেন? ওয়েল, বাটলার আজকে কিন্তু একটা জিনিস বলেছেন যে স্কোয়াডে কিন্তু আমরা খানিকটা চেঞ্জ দেখতে পাবো। তবে তার কথা শুনে যেটা মনে হয়েছে, সেটা মিলি অবশ্যই না। কেন? কারণ বলা হয়েছিল যে মিলিকে আমরা আগে কেন দেখি নাই। এই প্রশ্নটা জবাবে বাটলার বলেছিলেন যে আমরা অনেকদিন খেলার বাইরে আছি।
তার মানে সে এটা বুঝাইছে যে মিলিকে যদি আমরা মানে আরেকটু আগে যদি খেলানোর সময় পেতাম তাহলে মিলিকেই খেলাইতাম, মানে প্ল্যানটা মিলি কেন্দ্রিকই হয়তো ছিল। এবং সে রূপনাকেও প্রেইজ করছে, বলছে যে একটা ভালো কম্পিটিটর রূপনার সাথে আছে, তো এটাকে পজিটিভলি দেখবো। আমার কাছে মনে হয় মিলিকেই হয়তো শুরু করাবে। রাইট। এ- এবার যদি আরেকটা জিনিস আমি বলি, যেটা হচ্ছে যে ঋতুপর্ণাকে নিয়ে বলেছিল, তো ঋতুপর্ণাকে নিয়ে সে যেটা বলেছিল যে নাম্বার 17 সে খুব অ্যাজাইল একজন প্লেয়ার, সে খুব ফাস্ট রান মেক করে। সো আমার কাছে মনে হয় ওই জায়গাটাতে আসলে যেমনটা হচ্ছে নর্থ কোরিয়ার কোচ বলেছিলেন বাংলাদেশকে আমরা যতটা দুর্বল ভেবেছিলাম তারা কিন্তু অতটা দুর্বল না। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আমি যদি একটু বাংলাদেশের ডিফেন্স লাইনটা নিয়ে যে একটু কথা বলি, ৫ যে ডিফেন্স লাইনটা খেলানো হয়েছিল, শামসুন নাহার সিনিয়র, কোহাতি, আফেইদা, নবিরান অ্যান্ড শিউলি, হোয়াট আ ডিফেন্স লাইন। মানে চীনের যে হাইট ডিফারেন্স থাকাকালীনও যেভাবে এক একজন ফিজিক্যালি ডিফেন্ড করলো, মেন্টালি ডিফেন্ড করলো, এই ব্যাপারটা নর্থ কোরিয়ার বিপক্ষে ধরে রাখতে হলে তো সেম কম্বিনেশনটা রাখা উচিত বলে কি মনে করেন কিনা? আমার কাছে মনে হয় যে ডিফেন্সিভ লাইনে হয়তো আমরা সেম ফরমেশনেই যাব। সেক্ষেত্রে আমাদের যখন সাবস্টিটিউশন হিসেবে হালিমা যখন এসেছিল, আমার কাছে মনে হয় সেও যথেষ্ট ভালো করেছে। সো আই থিঙ্ক ডিফেন্স নিয়ে বাটলার যেভাবে আসলে হোমওয়ার্ক করেছে রিগার্ডিং দ্য রিসোর্সেস উই হ্যাভ, কারণ আমরা বাংলাদেশিরা জন্মগতভাবে আমাদের হাইট খানিকটা ছোট, আমরা জানি, সেটা মেনে নিয়েই আসলে এগোতে হবে। সেই জিনিসটা মাথায় রেখে আমার কাছে মনে হয় বাটলার খুব ভালোভাবে চীনের বিপক্ষে ডিফেন্স করার চেষ্টা করেছিল। এবং বাটলার যেটা বলেছে যে এই ম্যাচেও কিন্তু আমরা বাস পার করে রাখতে আসি নাই, আমরা সাহসী ফুটবল খেলবো, আমরা চাইবো স্কোর করতে। সো এই জায়গায় বাটলারের আসলে আমার কাছে মানে কনফিডেন্সটা বেশ ভালো লেগেছে। আচ্ছা, মিডফিল্ডে কিন্তু একদমই একটা ডিফারেন্ট মিডফিল্ড, যেখানে রয়েছেন মারিয়া মান্দা এবং মনিকা চাকমা, দুজনের প্রশংসায় কিন্তু একদম মেতে উঠেছিলেন যে চীনের কোচ ম্যাচ শেষে, যে বাংলাদেশের ঋতুপর্ণার আলাদা আলাদা যদি আমি ওনাকে রাখি, যে মারিয়া এবং মনিকা যেভাবে মিডফিল্ড কন্ট্রোল করেছিলেন, এই এই সেম কন্ট্রোল লাইনটা কি নর্থ কোরিয়ার বিপক্ষে কি সেম ফরমেশনেই নামানো উচিত, যে দুটা মিডফিল্ডার রেখে সঙ্গে তাদের ওপরেই যে অ্যাটাকিং মাইন্ডে উমেলাকে যেখানে রেখেছিল এবং তার ঠিক ওপরে ঋতু এবং শামসুন্নাহার জুনিয়র খেলেছিল, এবং উমেলাকে নিয়ে মারিয়া মান্দা এবং মনিকা চাকমার যে লাইনটা, এটা নিয়ে কি বলবেন মিডফিল্ড লাইন? ওয়েল, যদিও ওমেলা একজন ফরওয়ার্ড, তবে গত ম্যাচে দেখা গিয়েছে যে আসলে আমরা যেহেতু কাউন্টারে খেলার চেষ্টা করেছিলাম, সো মোস্ট অফ দ্য টাইম আমরা যখন ডিফেন্সে বল উইন করতেছিলাম, আইদার ঋতুপর্ণাকে আমরা লেফটে ফ্ল্যাঙ্কে হয়তো বল পাস করার চেষ্টা করতেছিলাম, কিংবা হচ্ছে আমরা শামসুন নাহার যে জুনিয়র তাকে পাস করার চেষ্টা করতেছিলাম। সো সেই হিসেবে আর কি উমেলাকে একটু ড্রপ করতে হয়েছে। বাট বেসিক্যালি তার পজিশন ক্যামে ছিল না। তো যাই হোক, যেহেতু আমরা হচ্ছে মারিয়া মান্দার হচ্ছে এবং মনিকার কথা বলতেছি, এই দুজন কিন্তু এজ লেভেল থেকে একসাথে খেলে আসতেছে, দুজনের দে আর দ্য ইঞ্জিন অফ বাংলাদেশ ফুটবল টিম রাইট নাও। তাদের আন্ডারস্ট্যান্ডিং এতটা ভালো যে আসলে তারা যেভাবে গত ম্যাচে কোচ কিন্তু তাদের পারফরমেন্সে বেশ আসলে ইমপ্রেস হয়েছেন, তারা যেভাবে ডিফেন্স করেছে, যেভাবে বলগুলোকে আসলে বের করে ফরওয়ার্ডে পাস করেছে, সেটা আসলেই অদ্ভুত ছিল। আমার কাছে মনে হয় যে এই ম্যাচটা তো উমেলাকে হয়তো আমরা নাও দেখতে পারি শুরুর একাদশে, সেক্ষেত্রে আমাদের হয়তো তহুরাকে আমরা দেখতে পাবো, এবং আমাদের পরিচিত পরিচিত যে ট্রায়ো যেটা শামসুন নাহার, তহুরা এবং ঋতুপর্ণা, আমার কাছে মনে হয় সেটা নিয়ে হয়তো বাটলার যাবে। তাহলে কি আনিকা রানিয়া সিদ্দিকীর এখনো স্টার্টিং 11-এ জায়গা পাচ্ছে না বলে কি মনে হয়? ওয়েল, ওই যে আমরা যে মিলির ক্ষেত্রে যে বাটলারের কথাটা বলেছিলাম, হয়তো যদি আমরা সেই সময়টা আরো আগে পেতাম, সেক্ষেত্রে হয়তো বাটলার আরো ভালোভাবে ইন্ট্রোডিউস করতে পারতো আনিকাকে। তো সেক্ষেত্রে সে গত ম্যাচে 86 মিনিটে নেমেছে, খারাপ খেলেনি, তবে আপনি একজনকে জাজ করার জন্য আসলে এই ওই কয়টা 14 মিনিট মিনিট বা 10-12 মিনিট ইজ নট এনাফ। নট এনাফ। সো আপনি আসলে তাকে হয়তো মানে মেইন প্ল্যানে রাখবেন না, বাট শিওরলি সে তার প্ল্যানের একটা বড় অংশ, যে হচ্ছে আমার টিম যদি এই কটা গোল কনসিড করে কিংবা আমার এই কন্ডিশন চলে যায়, আনিকা হ্যাভ টু বি দেয়ার। রাইট। যেই গ্রুপে চীন এবং নর্থ কোরিয়া রয়েছে, এবং সেই গ্রুপ থেকে টপ 2 হয়ে টপ 2-তে থেকে পরের রাউন্ডে যাওয়াটা বাংলাদেশ আসলে স্বপ্নই, দিবা স্বপ্নই বলতে পারেন। কিন্তু যে আরেকটা অপশন রয়েছে যে সেরা 3-এ থাকা সেরা 2 দল পরের রাউন্ডে যাবে, সেখানে বাংলাদেশের সুযোগ এখনো রয়েছে। সেজন্য হয়তো যত গোল ব্যবধানটা কম রাখা যায় নর্থ কোরিয়ার বিপক্ষে, এবং যদি অঘটনের মাধ্যমে একটা জয় চলে আসে, সেটাও কিন্তু অবাক করার বিষয় থাকবে না, কারণ বাংলাদেশ যে সামর্থ্য সেটা কিন্তু চীনের বিপক্ষে তারা দেখিয়ে দিয়েছে। প্রেডিকশন যদি জানতে চাই এই ম্যাচটা নিয়ে, নর্থ কোরিয়া ভার্সেস বাংলাদেশ। গত ম্যাচে কিন্তু আমার প্রেডিকশন ছিল, আমি বলছিলাম 2-0 অর 3-0, এন্ড মিলে গিয়েছে যদিও মনের বিপক্ষে। সো আমার কাছে মনে হয় যে এই ম্যাচেও খানিকটা প্রেডিকশন আমি বলবো যে অনেকটা সেরকমই হবে। মানসিকভাবে যদি চিন্তা করি, ইমোশনালি চিন্তা না করে, এটা আসলে এটাই আসলে স্বাভাবিক হওয়ার কথা। তবে বাংলাদেশ যে প্লেয়ারটা দেখাইছে, মানে এমন না, আপনি যদি একটা চান্স যদি আপনি কাজে লাগাতে পারেন, ওটা থেকে স্কোর চলে আসে। ধরেন বাংলাদেশ পুরো ম্যাচে একটা শট অন টার্গেট আছে, একটাতেই যদি গোল হয়ে যায়, এবং যদি নর্থ কোরিয়া দেখা যাচ্ছে 30-40টা শট মারছে, অন টার্গেট হচ্ছে না, বা হইলেও সেটা সেভ দিয়ে দিচ্ছে,
তাহলে কিন্তু বাংলাদেশ জিতেও যেতে পারে। আমি জুনিয়র আমি বান্ধব। বলতেছি না জিতবে, বাট দেখা যায় যে ফুটবলে আপনি কিছুই আসলে শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত বলতে পারেন না, এবং যার দিনে যে কোনো কেউ অঘটন ঘটিয়ে দিতে পারে। তো আমি চাইবো বাংলাদেশ যেন অঘটন ঘটায়, তবে এখানে এগিয়ে থাকবে অবভিয়াসলি নর্থ কোরিয়া। এটা অ্যাকচুয়ালি আমরা সবাই জানি যে নর্থ কোরিয়া এগিয়ে থাকবে, কিন্তু আমরা সবাই চাই বাংলাদেশ জিতুক, অন্তত একটা ড্র নিয়ে আসুক, যাতে উজবেকিস্তান থেকে হারিয়ে পরের রাউন্ড আমরা চলে যেতে পারি। Hope for থ্যাংক the ইউ best. ফাহিম আমাদের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ। চীনের বিপক্ষে হার দিয়ে এইবারের আসর শুরু করলেও নর্থ কোরিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে আগামীকাল বাংলাদেশ সময় সকাল 8টায় মাঠে নামছে বাংলাদেশের নারীরা। সেই ম্যাচের রেজাল্ট কি হতে পারে সেটা হয়তো সময় বলে দিবে, কিন্তু একটি ড্র কিংবা যত কম ব্যবধান রেখে ম্যাচটি কোনো মতে অ্যাভয়েড করা যায়, তাতে বাংলাদেশের পর রাউন্ডে যাওয়ার সম্ভাবনা কিন্তু আরও বেড়ে যাবে। টিল দেন বাংলাদেশ কতটুকু এগোয় সেটা জানতে হলে আমাদের অপেক্ষা করতে হবে সেই ম্যাচ শেষ অবধি। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি টাইমস অফ বাংলাদেশের সঙ্গে থাকুন।